নমস্কার। ইংরেজরা ভারতে আসার পর যে সব ভূমির রাজস্বগুলি চালু করে, সেই ভূমির রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আলোচনা করব। জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। প্রথম, দ্বৈত শাসন। ভারতে কৃষি অর্থনীতির ক্ষেত্রে ব্রিটিশ শাসন যে পরিবর্তন এনেছিল তার একমাত্র উদ্দেশ্য ছিল ভূমি রাজস্ব হিসেবে সমস্ত কৃষি উদ্বৃত্ত আদায় করা। 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির রাজস্ব আদায়ের ক্ষেত্রে পূর্ববর্তী মোগল ব্যবস্থায় বজায় রাখে মোহাম্মদ রেজা খাঁ ও সীতাব রায়ের ওপর যথাক্রমে বাংলা এবং বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পিত হয়। প্রশাসনিক দায়িত্বভার থাকে নবাবের হাতে। এই শাসন ব্যবস্থা দ্বৈত শাসন নামে পরিচিত। এই দ্বৈত শাসনের ফলাফল খুবই মারাত্মক হয়। আমিলদার নামক দুর্নীতিগ্রস্ত রাজস্ব আদায়কারীদের অত্যাচারে মানুষের দুর্দশা চরমে ওঠে। 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তরে বাংলা শ্মশানে পরিণত হয়। দ্বিতীয় পাঁচশালা ও একশালা বন্দোবস্ত। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হয়ে দ্বৈত শাসনের অবসান ঘটান এবং রাজস্ব আদায়ের দায়িত্ব সরাসরি কোম্পানি গ্রহণ করে। রাজস্ব আদায়ের জন্য গভর্নর ও তার কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে একটি ভ্রাম্যমাণ কমিটি গঠিত হয়। 14 মে 1772 খ্রিস্টাব্দ। এই কমিটি জেলায় জেলায় ঘুরে ইজারাদারদের নিলামে জমি বন্দোবস্ত দেয়। যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ কর দিতে রাজি হয় তাকে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়। এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত 1772-77 খ্রিস্টাব্দ নামে পরিচিত। এই ব্যবস্থায় নানা অসুবিধা দেখা দেয়। এর ফলে হেস্টিংস 1777 খ্রিস্টাব্দে একশালা বন্দোবস্ত চালু করেন। এই ব্যবস্থায় প্রতি বছর নিলামের মাধ্যমে জমি বন্দোবস্ত দেওয়া হতো। প্রতি বছর নতুন নতুন জমিদার আসায় এই ব্যবস্থাও প্রজার পক্ষে মঙ্গলজনক হয়নি। তৃতীয় চিরস্থায়ী বন্দোবস্ত। 1786 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন। কোম্পানির কর্তৃপক্ষ তাকে বাংলায় স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দেন। দীর্ঘ আলাপ আলোচনার পর 1789 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি বাংলা ও বিহারে এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যায় 10 শালা বন্দোবস্ত প্রবর্তিত হয়। কোম্পানির পরিচালক সভার অনুমোদনক্রমে 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ 10 শালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়। এই ব্যবস্থা অনুসারেই স্থির হয় যে জমিদার তালুকদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দায় রাজস্ব সরকারকে প্রদান করে বংশানুক্রমিকভাবে জমি ভোগ করতে পারবেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পশ্চাতে কোম্পানির বিশেষ কিছু উদ্দেশ্য বা স্বার্থ ছিল, কিন্তু সে উদ্দেশ্য পূরণ হয়নি। চতুর্থ রায়তোয়ারি ব্যবস্থা। অষ্টাদশ শতকের শেষ দিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে ইংরেজ শাসন সম্প্রসারিত হলে ওই অঞ্চলে কি ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হবে তা নিয়ে সমস্যা দেখা দেয়। ইতিমধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলি প্রকট হয়ে উঠতে থাকলে কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে মোহমুক্ত হন। আলেকজান্ডার রিড ও স্যার টমাস মনরোর উদ্যোগে এই অঞ্চলের রায়তোয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1820 খ্রিস্টাব্দ। এই ব্যবস্থায় সরকারের সঙ্গে কৃষকদের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। কৃষকরা সরাসরি সরকারকেই রাজস্ব দিত, কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়। এই ব্যবস্থায় জমির ওপর কৃষকের মালিকানা সত্ত্ব ছিল না, ছিল জমি ভোগ করার সত্ত্ব। রাজস্বের হার ছিল খুব উঁচু এবং সাধারণত 30 বছর অন্তর রাজস্বের হার পরিবর্তন করা হতো। পঞ্চম মহলওয়ারি ব্যবস্থা। গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম প্রদেশ ও মধ্য ভারতের কিছু অংশে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1822 খ্রিস্টাব্দ। এই প্রথা জমিদারি প্রথার অনুরূপ। এই প্রথা অনুসারে কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক সৃষ্টি করা হতো এবং রাজস্ব দেওয়ার শর্তে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে ওই মহলের ইজারা দেওয়া হতো। কিছুদিন অন্তর অন্তর ভূমি রাজস্ব পুনর্নির্ধারণ করা হতো। এতে জমিদারের প্রাপ্য ছিল রাজস্বের মাত্র 20% এবং সরকার পেত 80%। ফলাফল ইংরেজ সৃষ্ট নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা দিয়ে ভারতীয় সমাজ ও জনজীবনে ব্যাপক ও সুদূরপ্রসারী পরিবর্তন আনে। এর ফলে এদেশের চিরাচরিত ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্ক বিনষ্ট হয় এবং এক নতুন ব্যবস্থার আবির্ভাব হয়। কৃষকদের দুর্দশা। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রায়ত বা কৃষক সম্প্রদায়। জমিদার জমির মালিক এবং কৃষক ভাড়াটিয়া প্রজায় পরিণত হয়। জমিদার ইচ্ছা করলে যে কোনো সময় প্রজাকে জমি থেকে উৎখাত করতে পারত এবং রাজস্ব আদায়ের জন্য অত্যাচার করত। জমিদারের স্বার্থরক্ষার উদ্দেশ্যে 1793, 1795 ও 1799 খ্রিস্টাব্দে পরপর কয়েকটি আইন পাশ করা হয়। রায়তোয়ারি ব্যবস্থায় রাজস্বের হার ছিল
উৎপন্ন ফসলের ৪৫ থেকে ৫৫ ভাগ শস্যহানি হলেও খাজনা দিতে হতো। এছাড়া ছিল নানা অবৈধ কর, যেগুলি দেওয়ার সামর্থ্য কৃষকের ছিল না। সব ব্যবস্থাতেই কৃষকের অবস্থা ছিল সমান। পূর্বে ফসলের মাধ্যমে রাজস্ব দেওয়ার পদ্ধতি চালু ছিল। ইংরেজ সরকার এই রীতি বাতিল করে নগদ অর্থে রাজস্ব প্রদানের রীতি চালু করে। এর ফলে প্রজারা ফসল বিক্রি করে সরকারকে রাজস্ব মেটাত। দুর্ভিক্ষ, অজন্মা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসল না হলেও সরকারের প্রাপ্য তাদের মেটাতে হতো। এই অবস্থায় তারা ঋণ গ্রহণে বাধ্য হতো এবং তাদের ঋণ দেওয়ার জন্য গ্রামাঞ্চলে নতুন মহাজনের সম্প্রদায়ের উৎপত্তি হয়। তারা চড়া সুদে কৃষকদের ঋণ দিত। ঋণ শোধ করতে না পারলে ঋণগ্রস্ত কৃষকের জমি ও সম্পত্তি ক্রয় করা হতো। এইভাবে ঋণগ্রস্ত কৃষকেরা ভূমিহীন কৃষি শ্রমিকে পরিণত হয়। সুতরাং নতুন এইসব ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষকের জীবনে দারিদ্র্য ও শোষণী বৃদ্ধি করে। দারিদ্র্য ও দুর্ভিক্ষ, কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা, আর্থিক নীতি এবং সরকার, জমিদার ও মহাজনদের শোষণে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। দারিদ্র্য দেশবাসীর নিত্যসঙ্গী হয়ে ওঠে। এইসব অনাচারের সঙ্গে যুক্ত হয় প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষ। ১৭০০ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ ছিল ভারতে কোম্পানির আমলের প্রথম দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের ক্ষয়ক্ষতি ছিল মারাত্মক। এরপরেও ১৮০৩, ১৮০৪, ১৮০৭, ১৮২৩, ১৮৩৩, ১৮৩৭, ১৮৭৬ ভারতের বিভিন্ন অঞ্চলে মারাত্মক ধরনের বহু দুর্ভিক্ষ দেখা দেয়, যা জাতীয় জীবনে চরম সংকট ডেকে আনে।